আমি আলাপ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইটা আমি। আর এই যে বসে আছেন সোফায়, উনি ডক্টর অরিন্দম বোস, বিশ্ববিখ্যাত এপিডেমিওলজিস্ট এবং ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরির প্রফেসর। এই এ হচ্ছে জয়দীপ। জয়দীপ কলকাতায় থাকে। জয়দীপ, নিজের পরিচয় দিক। আমি আপাতত কলকাতায় থাকি, আর আমি এইডস কন্ট্রোল সোসাইটির সঙ্গে কাজ করি। মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি যেটা আছে, আমি ওখানে চাকরি করছি। আর আমি নিজে এইচআইভি নিয়ে কাজ করছি বহুদিন ধরে হলো। আর অ্যাজ এ এইচআইভি পজিটিভ আমি মানে ভোকালি বহু লোকজনের সঙ্গে কাজ করার কথা ভাবি, এবং আমি নিজেকে গে কমিউনিটির একজন মানুষ বলে মনে করি। সুতরাং আমার ওয়েস্ট বেঙ্গলের যে গে অ্যাক্টিভিজম, যেটা প্রায় 20 বছর ধরে চলছে, সেই মানে যেটা ভারতবর্ষে প্রথম শুরু হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে, সেখানে মানে সেই 20 বছরের অভিজ্ঞতাটার আমিও হাঁটছি আর কি এখন। মানে একই সঙ্গে সঙ্গে গে মুভমেন্ট এবং এইচআইভি মুভমেন্ট দুটোকে নিয়েই চলছি। এবং আজকে যেহেতু দিদির সঙ্গে কথা হচ্ছিল কোভিড নিয়ে কথা, এবং আমার আজকে 21 দিন হলো আমি কোভিড পেরিয়ে এলাম। জাস্ট মানে ধরা পড়েছিল 21 দিন হলো। এই আপাতত, তারপর আমরা কথা বলতে বলতে আরেকটু এগোই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি এখন সুস্থ আছেন তো? এখন ভালো আছো জয়দীপ? আমি এখন একদম সুস্থ। যাক, একদম সুস্থ, খুব ভালো, একদম দেখে বোঝা যাচ্ছে চান টান করে এসেছে। আর আমাদের সঙ্গে আছে এই যে এস লেখা আছে, সোমা রয়। ওর এখনো হয়নি কোভিড, কিন্তু ইউ পায়নি, আপনার ভ্যাকসিন পায়নি এখনো। ভ্যাকসিন পায়নি। হয়ে গিয়েছিল, দুটো ভ্যাকসিনই হয়ে গিয়েছিল। আমার দুটো ভ্যাকসিনেশনই হয়ে গিয়েছিল। কোভিশিল্ডের দুটো ডোজই হয়ে গিয়েছিল। ফেব্রুয়ারি মাসে সেকেন্ড ডোজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরও আমি সুস্থ হয়ে গেলাম, এটা হতে পারে। হ্যাঁ, ডক্টর বোস, এবার আপনি আরম্ভ করুন, কারণ আমাদের কিছু প্রশ্ন হয়তো আছে। হ্যাঁ, আপনার তো বেশ কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে যে লং কোভিড কাকে বলে, কতদিন ব্যাপ্তি, হ্যাঁ, কি করে বোঝা যাবে যে লং কোভিড হয়েছে, কোভিড হয়ে গেলে ভ্যাকসিন নেবার দরকার নেই, এটা নিয়ে একটু কথা বলার আছে। তারপর বলা হচ্ছে যে যদি অ্যাসিম্পটোম্যাটিক কোভিড হয়ে থাকে এবং টেস্ট না হয়ে থাকে, তাহলে এই ভ্যাকসিন নিয়ে ফেলে তাহলে কি হতে পারে, অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে রাখার কোনো উপযোগিতা আছে কিনা, আর নতুন স্ট্রেনের কোভিড এর মারণ ক্ষমতা কত টাকা। এটা অনেকগুলো প্রশ্নই করা হয়েছে। আরো প্রশ্ন আছে, অর্জুন আসবে। অর্জুনের প্রশ্ন ছিল যে এক ধরনের রটছে, মানে সেটা সত্যি কি মিথ্যা জানি না, এক ধরনের কথা রটছে যে, শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, যে সেখানে বলছে যে কোভিড যদি কেউ ইনফেক্টেড হয়, তার 5 দিন পর থেকে সে আর বাইরের লোককে ইনফেক্ট করে না। কথাটা অন্যায় নয়, তবে জিনিসটা একটু অন্য রকমের। মানে খুব ইন্টারেস্টিং কনসিডারেশন। এটা নিয়ে একটু দু একটা কথা বলার রয়েছে অবশ্যই। কথাটা যে একেবারে ভুল তা নয়, কিন্তু কেন সেটাতে আসছি আমি। আমরা ভাবছিলাম এটা গুজব, উড়িয়ে না দিচ্ছিলাম। না, এটা গুজব নয়, এটা গুজব নয়, এটা অংশত সত্য। ওই তো অভিষেক এসে গেছে, দু চারটে কথা বলার আছে, ওই অভিষেককে দেখতে পাওয়া যাচ্ছে। অর্জুনের শরীরটা খুব খারাপ। অর্জুন, আমি বলে দিই, আমার শরীরটা খুব ভয়ঙ্কর খারাপ। একটা হচ্ছে আমার কাল ভ্যাকসিন হয়েছে। এবার এই আলাপ করে দি জয়দীপ, এ হচ্ছে অর্জুন, অভিষেক রায় নাম। অর্জুনকে আমি চিনি। ও, আমরা ভালো বন্ধু। অর্জুন, আমি ওকে খুব ভালো করে চিনি, জয়দীপকে। আমরা দুজনেই খুব পরিচিত। বেশ বেশ, তাহলে তো কোনো ব্যাপার না, আমি অর্জুনের সাথেই করি এই ওয়েভ কোলাসের কাজগুলো। ডক্টর বোস, আপনি কন্টিনিউ করুন। অর্জুন, তোর প্রশ্নটা আমি ডক্টর বোসকে রেখেছিলাম। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কাকে বলে লং কোভিড এবং এর ব্যাপ্তি কতদিন। তো আমার প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে লং কোভিড কাকে বলে। এখন লং কোভিড কথার মানে হচ্ছে দু ধরনের ব্যাপারকে লং কোভিড বলা হয়। একটা হচ্ছে, ধরুন একজনের কোভিড হয়েছে কথার মানে কি না, তার কোভিড SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণ হয়েছে
সাধারণভাবে মনে করা হয় যে সংক্রমণ 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ থাকে। মানুষের শরীরের স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যার ইংরেজি নাম বা যার টেকনিক্যাল নাম হচ্ছে ইমিউনিটি, সেই ইমিউনিটির জোরে সংক্রমণ খুব সম্ভবত 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে সংক্রমণ শেষ হয়ে যায়। মানুষ কোভিডকে পরাজিত করে এবং সে সুস্থ হয়ে ফেরে। কিছু মানুষের ক্ষেত্রে অন্য রকমের সমস্যা হয়। তাদের ক্ষেত্রে সাংঘাতিক রকমের রেসপিরেটরি প্রবলেম হতে থাকে সাডেন, যার জন্য নাম দেওয়া হয়েছিল SARS-CoV-2। তাদের কথাটা যদি আমরা আপাততভাবে বাদ দিই, যারা সুস্থ হবার তারা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যায়। এবং সুস্থ কিভাবে বোঝা যায় না, যদি পরপর দুটো টেস্ট করা হয় 2-3 দিনের পরে পরে বা 1 সপ্তাহের পরের মধ্যে, তখন দেখা যায় যে দুবারই কিন্তু আরটি মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা এক ধরনের টেকনিক্যাল পরীক্ষা। সেই পরীক্ষার যে ফলাফল বেরোয় তাতে দেখা যায় যে সেই সমস্ত মানুষের কিন্তু আর অনেকগুলো সাইকেল চলবার পরেও তাদের কিন্তু আর ভাইরাসের কোনো লক্ষণ, ভাইরাসের সেই পার্টিকুলার যে চিহ্ন, সেই চিহ্নগুলোকে দেখতে পাওয়া যায় না। তখন মনে করা হয় যে এর কিন্তু আর ভাইরাস নেই, ভাইরাস ক্লিয়ার হয়ে গেছে। তখন বলে দেওয়া হয় যে আপনি এখন আপাতত কোভিড মুক্ত হলেন। পেন মানে যে হাতে দেওয়া হয়েছে সে হাতে খুব ভালো পেন। আমার বাড়িতে ফেরার পরেই বেশ জ্বর, এবং তারপরে যেটা আমার কন্টিনিউয়াসলি হচ্ছে একটা মাথা যন্ত্রণা, চোখ মেলতে ইচ্ছে করছে না, এবং তারপরে মাথা ঘুরছে। আমরা 4-5টা জিনিস নিয়ে আলোচনা করছি। তো প্রথমটা হচ্ছে কাকে বলে লং কোভিড। আমার মনে হয় আমরা অর্জুনকে আবার হারাচ্ছি, যাই হোক। না, আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে লং কোভিড। 2 নম্বর হচ্ছে লং কোভিড কতদিন থাকে, কি করে বুঝবো লং কোভিড হয়েছে। লং কোভিড হয়ে গেলে কোভিডের সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কি সম্পর্ক, আর অক্সিজেন কনসেন্ট্রেটর আর নতুন স্ট্রেন, কেমন, এই মোটামুটি 4-5টা প্রশ্ন নিয়ে আলোচনাটা শুরু হচ্ছে। তো লং কোভিড বলবার আগে যেটুকু কথা বলার, সেটা হচ্ছে সাধারণভাবে কোভিড হওয়ার পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মানুষ সুস্থ হয়ে যায়, যাদের সুস্থ হওয়ার। এবং যাদের সুস্থ না হওয়া তাদের তো অন্যরকম অনেক রকমের সমস্যা হয়, সেগুলো আমরা জানি। তো এই 3 সপ্তাহ একজন মানুষের সাধারণভাবে সুস্থ হচ্ছেন কিন্তু হলেন না, তখনও তার সাইন সিমটমস, রেসপিরেটরি প্রবলেমস চলতে লাগলো, সেই অবস্থাটিকে নাম দেওয়া হয়েছে লং কোভিড। আচ্ছা, এটা এক ধরনের লং কোভিড। আরেক ধরনের লং কোভিড হচ্ছে যে মানুষ 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেলেন, দেখা গেল যে তার আর ভাইরাস নেই, অর্থাৎ ভাইরাস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তখন তাকে সুস্থ ঘোষণা করা হলো। কিন্তু তাহলেও দেখা গেল যে তার কিন্তু এক ধরনের ফেটিগ, মানে দুর্বলতা বা ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে, এরকম একটা অসুবিধা হচ্ছে। কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সর্দি কাশি বা কাশির যাওয়ার সমস্যা কিছুটা তখনও রয়ে গেছে, যদিও তার কোভিড নেই। কিন্তু বহু লোকের শ্বাসকষ্টের সমস্যা হয়। এই ধরনের যে সমস্যাগুলো আপাতভাবে কোভিড নেই বা কোভিড থেকে কোভিড হওয়ার পরে তিনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, এরকম ক্ষেত্রে তাকে বলা হয় লং কোভিড। এখন কথা হচ্ছে লং কোভিড কতদিন থাকে। এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো অবধি কেউ খুঁজে বার করেনি। তার কারণটা হচ্ছে জিনিসটা খুবই নতুন। লং কোভিড প্রথম গবেষকদের কাছে ধরা পড়তে শুরু করে গত বছরের ধরুন এপ্রিল মে মাস থেকে, যখন থেকে কোভিডের একটা কোভিড সিমটমস একটা ডাটাবেস তৈরি করতে শুরু করা হলো। সেটা ইংল্যান্ডের লেস্টারশায়ার হাসপাতালের ডাক্তাররা প্রথম এগুলো নথিপত্র রাখতে শুরু করেন, যে কার কার কি কি হচ্ছে, সুস্থ হয়ে যাবার পর যারা আসছেন তাদের কিরকম ধরনের
অসুখ দেখা দিচ্ছে, কিরকম ধরনের তাদের কমপ্লেন্ট হচ্ছে, সেগুলো নিয়ে তারা বিস্তৃতভাবে রেকর্ড রাখতে শুরু করেন। তখন থেকে মোটামুটি জিনিসগুলো জানা যাচ্ছে। এবং তারপরে দেখা গেল যে ইতালিতে এটা নিয়ে বেশ বড় এক ধরনের স্টাডি করা হয়েছিল। সেখানে দেখা গেছিল যে কোভিড হয়েছে, তারপর লোকে সুস্থ হয়েছে এবং তাদের কোভিডের সাইন সিমটমস দেখা যাচ্ছে, এইরকম 143 জন লোকের মধ্যে 102 জন লোকের দেখা গেল। তার মানে ধরে নিন রাফলি 70-71% লোকের কিন্তু এই ধরনের সমস্যা ছিল, এবং সেটা বেশ একটা সাবস্ট্যান্সিয়াল সমস্যা। এবং সমস্যাগুলো এরকম যে ক্লান্ত লাগে, খুব দুর্বল লাগে, কাজ করতে ইচ্ছে করে না, শ্বাসকষ্ট হতে থাকে। কাজেই এই জিনিসগুলো কিন্তু পারসিস্টেন্ট, এবং ভবিষ্যতে আর কি কি হতে পারে সেইগুলো কিন্তু এখনো আমরা কেউ জানি না। হ্যাঁ, মনে রাখতে হবে যে কোনো ভাইরাল অসুখ করবার পর তার যে ম্যানিফেস্টেশন সেটা কিন্তু কেবলমাত্র 1-2 সপ্তাহ বা 1 মাস 1.5 মাস নয়, কখনো কখনো মাসাধিককাল, কখনো কখনো বছর, কখনো কখনো বেশ কয়েক বছর পরেও তাদের কিন্তু কিছু না কিছু অসুখ দেখা দিতে পারে। কাজেই বড় লংজিটিউডিনাল এপিডেমিওলজিক্যাল স্টাডি না করা অবধি কতদিন লং কোভিড এর ব্যাপ্তি সেটা কিন্তু বলা এই মুহূর্তে অসম্ভব। তা এইটা হচ্ছে একটা ব্যাপার। আমাদের এখানে একটি ছেলের গত বছর মে মাসে, যখন আমাদের এখানে লকডাউন টাইপের একটা ব্যাপার হয়েছিল, সে তখন কোভিড আক্রান্ত হয়। তখন তো কোনো ভ্যাকসিনের প্রশ্নই ওঠে না, ভ্যাকসিন ট্যাকসিন ছিল না। সে কোভিড আক্রান্ত হয়েছিল। সেই ছেলেটি তারপর কোভিড সেরে যায়, ইজ নেগেটিভ, কিন্তু এখনো মানে ওটা প্রচন্ড এনার্জেটিক ছেলে। সে এখন একদম কাজকর্ম করতে পারে না, সবসময় ঝিমোয়, হাঁপায়, আর কিরম একটা হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা লং কোভিড বলি। লং কোভিড, এই জন্য এই প্রশ্নটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই এটাকে লং কোভিড বলা হয়। লং এই সেন্সে কোভিডটা হয়েছে সেরেও গেছে, তাহলেও কোভিডের যে একটা দীর্ঘ মেয়াদি লম্বা একটা টানা ধরুন হেলথ এফেক্ট থেকে যায়, এই ব্যাপারটাকে লং কোভিড বলে নাম দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে একটা ব্যাপার। এখন বলছে যে কি করে বুঝবো যে লং কোভিড হয়েছে। আপনি এক্স্যাক্টলি যেরকম বললেন যোশিতা, যে কোভিড হয়েছে, কোভিড সেরে গেছে, অর্থাৎ আরটিপিসিআর টেস্ট করে বারবার করে দেখা গেল যে তার আর কোনো এভিডেন্স নেই, তারপরেও কিন্তু তার লক্ষণগুলো রয়ে গেছে, এইরকম যে সমস্ত মানুষের অবস্থা তাদেরকে বলা হবে লং কোভিড। এদের সারানোর কোনো উপায় নেই? এইবার হচ্ছে প্রশ্ন, এই লক্ষণ থেকে তো আপাতত সারানোর যা উপায় সেটা হচ্ছে সম্পূর্ণ সিমটোম্যাটিক চিকিৎসা করে যাওয়া। অর্থাৎ যাদের ধরুন কি বলবো, স্নায়ু দুর্বলতা বলা উচিত না, এটাকে বলা উচিত আপনার এক ধরনের ক্লান্ত লাগে মনে করুন, বা ক্রনিক ফেটিগ সিনড্রোম বলা হয়। তো এই যে ব্যাপারগুলো হয়, এগুলো তো দেখুন সচরাচর কোনো ওষুধপত্র দিয়ে যে সারিয়ে দেওয়া যাবে এই জিনিসটার কোনো নির্দিষ্ট কিন্তু এভিডেন্স নেই, অর্থাৎ কোনো প্রামাণ্য কোনো প্রমাণ পাওয়া যাবে না। অতএব যেগুলো করা সেটা হচ্ছে যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাত্রাতে ফিরে আসা যায়, যতটা সহজ স্বচ্ছন্দ জীবন যতটুকু সীমাবদ্ধতার মধ্যে পালন করা যায় ততটুকু করা, খাওয়া দাওয়াটাকে ঠিক মতন করে বজায় রাখা, যতটুকু সম্ভব নিজের শরীর স্বাস্থ্য বুঝে অল্প করে স্বাস্থ্য চর্চা করা, মনটাকে ভালো রাখা, ঘুমোনো, এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে আমার মনে হয় যে কিছুটা উপকার হবে। এইগুলোই নিদান বেসিক্যালি, সত্যি কথা বলতে। হ্যাঁ অরিন্দম দা, একটা কথা বলছি, সেটা হলো কোভিডে একটা সাইকোলজিক্যাল এফেক্ট যেটা একটা হচ্ছে, সেটা হলো আমি বলি আমার তো যেমন একটা সিমটম হলো, তারপর আমার 2টো টেস্টই নেগেটিভ এলো, কিন্তু আমার কিন্তু প্রথম 4-5 দিন কিন্তু একদম কোভিডের মতো সিমটম ছিল। মানে আমার জ্বরটা একদিন 100 হয়েছিল, তারপরে 98, কিন্তু আমি অস্বাভাবিক দুর্বল ছিলাম। মানে আমার প্রথম 3 দিন এক্স্যাক্টলি এখন এই আজকে যেটা চলছে, আমার বিছানা থেকে উঠতে ইচ্ছে করতো না। হ্যাঁ, এমনকি আমার যে যখন টয়লেটে যেতে হতো সেটাও কিন্তু আমার মনে হতো, আমি ইনফ্যাক্ট আমি জল কম খাচ্ছিলাম যাতে আমার টয়লেটে যেতে কম হয়।
তারপরে ব্রিদিং প্রবলেম হচ্ছিল। মানে হুম। এবং আমার এখন মনে হয় হয়তো ব্রিদিং প্রবলেমটা সাইকোলজিক্যাল। তবে তারপরে আমি মোটামুটি ১৩ দিন নিজেকে আইসোলেটেড করেছিলাম আরকি। কিন্তু যেটা একটা হচ্ছে সেটা হচ্ছে লকডাউনের জন্য একটা ঘরবন্দি জীবন, এবং এখন যেহেতু একদম অফিসিয়াল লকডাউন আবার শুরু হয়েছে এবং এখন বেরোবার উপায়ও নেই। মানে মাঝখানে যেরকম খোলা ছিল তখন রেস্ট্রিকশন কিছু ছিল, কিন্তু তাও বেরোনো যাচ্ছিল। এখন তো বেরোবার উপায় নেই। তো আ তাতে একটা যেটা হচ্ছে যে হোম বাউন্ড থাকার জন্য একটা বোরডম থেকে ভোগা, তারপরে আ সবসময় আ মানে বাড়ির সদস্যদের সঙ্গে খুব ক্লোজ প্রক্সিমিটি তে থাকা। তাতে হয়তো নানান রকম যেটা হয় যে একটা খুব ঝগড়া। বেশি ইন্টারেকশন এ একটা ফ্রিকশন হতে পারে, বা অনেক সময় মনে হয় যে ঠিক আছে বা আমার একটু গ্যাপ চাই, সেটা হচ্ছে না। আর আরেকটা যেটা সেটা হলো যে এর মধ্যে যদি ধরুন কখনো বেরোলাম, তখন অদ্ভুতভাবে মনে হচ্ছে যে অনেক মানে হয়তো ১০ দিন কি ১২ দিন পরে বেরিয়েছি। কিন্তু বেরোলে না সেটা খুব একটা আনকমফোর্টেবল, মানে রাস্তা ক্রস করার সময় ভীষণ খেয়াল রাখতে হচ্ছে। তারপরে আ এক সময় হয়তো মনে হচ্ছে মাথা ঘুরছে। এখন হয়তো সেটা হতে পারে কিছুটা জানি না ওয়েদার এর জন্য কিনা। কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু এটা লার্জলি সাইকোলজিক্যাল দ্যান ফিজিক্যাল। হ্যাঁ, ডক্টর সেটা বোস। তো অস্বীকার করা যাবে না। তার কারণ হচ্ছে যে ডেফিনেটলি একটা তো মেন্টাল একটা সাইকোলজিক্যাল একটা কগনিটিভ প্রবলেম থাকবেই। এরকম যেকোনো অসুখেই থাকে, যেকোনো ভাইরাল অসুখ কেন, যেকোনো অসুখেরই একটা কগনিটিভ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে। এখন কোভিড এর ক্ষেত্রে সেটার আরো অনেকগুলো ব্যাপার রয়েছে। কোভিড এর চারপাশে যেরকম ধরনের আউটকাম শোনা যায়, সেগুলো হলে মানুষের মনের মধ্যে একটা ভয় থাকে, এক ধরনের অ্যাপ্রিহেনশন থাকে। সেগুলো থেকে এগুলো হওয়া খুবই স্বাভাবিক। কাজে এটাকে কোনো অবস্থাতেই ছোট করা বা লঘু করা যাবে না। এবং এছাড়াও কোভিড এর নিজস্ব তো কিছু সমস্যা থাকে, না মানে আমার এবং তো ধরুন যেক্ষেত্রে হ্যাঁ নেগেটিভ এখন এসছে, কিন্তু তা সত্ত্বেও আচ্ছা মানে হ্যাঁ, আচ্ছা এখানে এখানে নেগেটিভ কথাটাকে একটুখানি কোয়ালিফাই করা দরকার। হ্যাঁ, আম, সেটার নেগেটিভ কথার মানে হচ্ছে যে একটা বিশেষ ধরনের পরীক্ষায় একটা পার্টিকুলার টেস্টের সাইকেল টাইম অনুযায়ী কোনো লোককে বাইনারিলি নেগেটিভ বা পজিটিভ বলা হয়। এখন নেগেটিভ এসছে তার মানে এই নয় যে সেই মানুষটার একেবারে কখনোই করোনা ভাইরাসের কোনো ইনফেকশন হয়নি। হতে পারে যে করোনা ভাইরাসের সামান্য ইনফেকশন হয়েছে, কিন্তু সেই ইনফেকশন তারা কাটিয়ে উঠেছে, তার আর কোনো লক্ষণ দেখা দিল না। এবং যখন পরীক্ষা করা হলো তখন পরীক্ষার যে সাইকেল টাইম, অর্থাৎ যে জটিল পরীক্ষা করে বুঝতে পারা গেল যে করোনা ভাইরাসের সংক্রমণ হলেও হতে পারে, তাকে বাইনারি অর্থাৎ 0-1 দুভাগে ভাগ করে দেওয়া হলো। সেই থ্রেশহোল্ড অনুযায়ী তাকে বলা হলো যে না, আপনার করোনা ভাইরাস ইনফেকশন হয়নি। তার মানে কিন্তু এই নয় যে তার কখনোই করোনা ভাইরাস ইনফেকশন হয়নি। এই জন্য ব্যাপারটা একটুখানি জটিল হয়ে যায়। কেমন, কারণ করোনা ভাইরাসের তো কোনো নিউমারিক্যাল টাইট্রেশন করা হয় না, লোকে চোখেও কেউ দেখেনি জিনিসটা। কতগুলো ডেফিনিটিভ নিউক্লিক অ্যাসিড কম্পোনেন্টের ডায়াগনস্টিক্স অনুযায়ী একজন মানুষের করোনা ভাইরাস হয়েছে বা হয়নি সংক্রমণ, সেটাকে স্থির করা হয়। এই ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না। কাজেই কোনো মানুষের এরকম যদি হয়ে থাকে, তাহলে হতে পারে তার হয়তো খুবই সামান্য সংক্রমণ হয়েছে, শরীর তাকে ওভারকামও করেছে, তথাপি তার এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে। এবং তার সঙ্গে একটা মানসিক ব্যাপার তো থাকেই থাকে, বা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। এই ব্যাপারটাকে কিন্তু একটুখানি এটা একটু বোঝার ব্যাপার আছে। কিংবা সাধারণ ফ্লু হয়েছে হয়তো তার। সাধারণ ফ্লু হতে পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিজন অনুযায়ী মানুষের হতেই পারে। সিজনাল ফ্লু। যদিও যদিও মনে করুন এখন যে সিজন, সেই সময়টা গরমকালটা, গ্রীষ্মকালে সাধারণত ফ্লু এর সমস্যাটা অতটা হয় না, হয় না। শীতকালের দিকটা দেখতে হয়। তবে হ্যাঁ, সেটাকে অস্বীকার করা যাবে না। কাজেই কি হয়েছে, বা অন্য কোনো ধরনের ভাইরাল ইনফেকশনও হতে পারে যেখান থেকে এরকম ধরনের মানে হয়তো মনে হচ্ছে যে আমার শরীর খারাপ লাগছে। আমি অরিন্দম দাকে জাস্ট এইটাই আমার লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো যে এই ধরুন আমি আর যোশিতাদি যারা সাধারণত কিছুটা হেলথ অ্যাওয়ারনেসটাকে আরো স্প্রেড করার জন্য যে এরম আপনাকে নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে, আমরা হুম যেমন কোভিড নিয়ে এতগুলো প্রোগ্রাম রাখছি,
এবার আমরা অনেক সময় না কোভিড রিলেটেড কিছু, ধরুন একটা খুব মানে কনভারসেশন হচ্ছে কারোর সঙ্গে, তাদের বাড়িতে কোভিডে একজনের মৃত্যু হয়েছে, আজকেই সকালে হয়েছে আমার। ওই প্রশ্নটা, হ্যাঁ, হ্যাঁ। এবং বাবা মারা গেছেন, মা কোভিড আক্রান্ত। এবার তারা কিন্তু নিজেরা প্রচুর এগুলো নিয়ে পড়ছে-টড়ছে আরকি, বা ভিডিও-টিডিও দেখছে। এবার ব্যাপার হলো এটা যে যেকোনো সাবজেক্টেরই আজকাল যেহেতু there is a flurry of things available on net, মানে সেটা যেকোনো বিষয়েরই হতে পারে। তো তাতে অথেন্টিসিটিটা আজকাল অ্যাপ্রুভাল পাওয়াটা খুব টাফ। হ্যাঁ, কারণ হ্যাঁ। আপনি ধরুন কোনো একটা ব্লগে গল্প করছেন, করতে একটা কোনো বিষয়, এবার আপনি চট করে গুগল খুলে দেখলেন। এবারে গুগলে তো আপনাকে অনেকগুলো দিল। এবার কোনটা যে অথেন্টিকেটেড আমরা জানি না। এবং উইকিপিডিয়াতে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ওগুলো হচ্ছে ইউজার এডিটেড, মানে যে ইউজ করছে সে এডিট করতে। মানে আমাকে একটা অদ্ভুত কথা বলল যে ওকে নাকি ও নাকি একটা ভিডিওতে দেখেছে যে ধরুন কারোর কোভিড পজিটিভ রিপোর্ট এসছে, ধরুন আজকেই রিপোর্ট এসছে। আজকের থেকে ৫ দিন অবধি তাকে মোটামুটি খুব আইসোলেশনে থাকতে হবে। ৫ দিন পরে সে যদি বাড়ির মধ্যে মানে ওষুধ-টষুধ খেয়ে সেও যদি বাড়ির মধ্যে সবার সঙ্গে মেশে, তাহলে সে নাকি মানে আর সংক্রামিত করতে পারবে না অন্য কাউকে। এবার আমি এটা শুনে একটু খুব হলাম, মানে খুব অবাক হলাম, এবং আমি ওকে কিন্তু বললাম, এটা ঠিক। এটা তুমি কোথা ডক্টর থেকে বোস জেনেছো? আচ্ছা, এইটা যদি কেউ এই যে কথাটা সেটা এই কথাটা কিন্তু অসত্য নয়। হুম, এবং তার কারণটা হচ্ছে যদি কোভিড এর লাইফ সাইকেলটাকে বিচার বিবেচনা করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে কোভিড যখন 0তম দিন, যখন প্রথম একজন লোকের কোভিড ভাইরাস তার শরীরে প্রবেশ করলো, সেই দিন সে কিন্তু ইনফেকশাস নয়। সেই দিন থেকে কিন্তু সে ইনফেকশাস নয়, কারণ কোভিড ভাইরাস শরীরে প্রবেশ করবার পর সেই ভাইরাস তার গলার পেছনে দানা বাঁধে, সেখান থেকে সেটা চলে যায় লাংসের মধ্যে কিছু কিছু জায়গায় আরো ডিপ কতগুলো প্যাসেজের মধ্যে যায়, ধরুন অ্যালভিওলার প্যাসেজ, ব্রঙ্কাইউল, টার্মিনাল ব্রঙ্কাইউলের কাছে যায়, সেখান থেকে সেগুলো দানা বাঁধতে আরম্ভ করে, তারপর আবার সে উঠে আসে গলার কাছটায়। এইটা করতে করতে মোটামুটি 48 থেকে 72 ঘন্টা লাগে। এই পয়েন্টে মানুষটা কিন্তু ইনফেকশিয়াস হয়ে যায়, কিন্তু সে তখন এসিম্পটোম্যাটিক, তখন তার রোগের লক্ষণ বেরোয়নি, অথচ সে ইনফেকশিয়াস হয়েছে। এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে ধরা যায় না। তার 24 ঘন্টার মধ্যে মানুষের, সে ভদ্রলোকের বা সে ভদ্রমহিলার রোগের লক্ষণ বেরোবে, তখন তিনি অলরেডি ইনফেকশিয়াস। আরো 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ সব থেকে বেশি ইনফেকশিয়াস অবস্থা কোভিড আক্রান্ত লোকের ধরো 3 দিন মতো থাকে। এই 3 দিনের উইন্ডোতে তিনি যতজন লোকের সঙ্গে মিশলেন, তিনি কিন্তু তাদেরকে সংক্রমিত করতে পারেন। এবার একবার রোগের লক্ষণ বেরিয়ে যাবার পর তখন কিন্তু কোভিডের সেই মানুষের সংক্রমণ ক্ষমতাটা কমে যায়। তার অনেকগুলো কারণ আছে। তার কারণটা হচ্ছে যে যেই মুহূর্তে একজন লোকের রোগের লক্ষণ বেরোলো, তখন তিনি নিজেকে আইসোলেট করে ফেলেন, তখন আর চট করে তিনি সব জায়গায় ঘুরে বেড়ান না। এই যে অবজারভেশন, এই অবজারভেশনের পরে দেখা গেল যে মোটামুটি 5 দিন মতো সময় লাগে, অর্থাৎ 0 দিন যখন কোভিড সংক্রমণ হচ্ছে এবং 5ম দিন যখন একজন লোকের রোগের লক্ষণ বেরোচ্ছে, যখন তিনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন, তখন তিনি কিন্তু আর বেশি লোককে সংক্রমিত করতে পারছেন না। এই সমস্ত স্টাডি বেসিসে কিছু লোক তোমাকে বলতে পারে যে আচ্ছা, তার 5 দিনের পরে কিন্তু মানুষ আর অন্য লোককে সংক্রমিত করতে পারে না। কথাটা ইন্টারপ্রিটেশনটা ওই রকম জায়গা থেকে এসছে। যারা পপুলেশন বেস স্টাডিতে দেখা যাবে যে আর তো সেখান থেকে 5তম দিনের পর থেকে লোকের না, কিন্তু যোগাযোগটা কমে গেল। না, আপনি বলছেন 72 আওয়ার্স এর মধ্যে একটা মানে তার ইনফেকশাস রেটটা সবথেকে বেশি হয়। রেটটা সবথেকে বেশি, কেমন? হ্যাঁ, হ্যাঁ। বেশি হওয়া আর কিন্তু একদম না, সংক্রমণ হবে না, সেটা এক নয়। না, কিন্তু এই যে আইসোলেশনে যখন থাকতে বলছে, সে তো প্রথম 3 দিন। এবার আইসোলেশনটা সাধারণত 2 উইকস, একটা নরমাল আইসোলেশন সবার ক্ষেত্রে এখনো চলছে। ঠিক কথা, সেটা অন্য জিনিস। হ্যাঁ,
হ্যাঁ এখানে কথাটা সেটা হচ্ছে না, কথাটা হচ্ছে যে পঞ্চম দিনের পরে কি একজন লোক সংক্রামক না সংক্রামক নয়? হুম উত্তরটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাটা কমে যায় একবার লক্ষণ হ্যাঁ, বেরোনোর কিন্তু পর। তাহলে দেখা যায় তাহলে সংক্রমণ হয় না সেটাও বলা যাচ্ছে না। না, না। এটা বলা যাবে না হ্যাঁ যে একেবারে সংক্রমণ হয় না, সেটা তো কোনো জিনিসই হ্যাঁ, কিন্তু অ্যাবসলিউট টার্মসে বলা যায় না। আমি যার কথা বলছি তার সে কিন্তু বলছে যে 5 দিন পরে আহ, সে আর সংক্রামিত করতে পারে না। না না তাহলে না, এবার এটা তার এই হ্যাঁ এই ধারণাটা ভুল। যেটা এবার যেটা যেটা হুম যেটা আমি তো বললাম, এটা পার্শিয়ালি ঠিক। তার সংক্রমণ ক্ষমতা মনে করো তখন কিছু না হলেও খুবই কমে যায়, অনেকটাই কমে যায়। এবং এটার বেসিসটা হচ্ছে এইটাই যে একবার লক্ষণ বেরোতে আরম্ভ করলে হয় মানুষ আইসোলেটেড হয়ে যায়, নয় সে বেশি লোককে সংক্রমণ করতে পারে না, যার জন্য মনে করা হয় যে তার সংক্রমণ ক্ষমতাটা বুঝি কমে গেল। এখন এটা আমরা জানি না সত্যি কথা বলতে কি, কিন্তু সেটাই। ধরে নেওয়া হচ্ছে যে সংক্রমণ ক্ষমতা অনেকটা কমে যায়। কমে আর যাওয়ার কিন্তু কারণটা হচ্ছে ওইটাই, একজন মানুষ এর বেশি আর বেশি লোককে সংক্রমণ করছে না। না আসলে অরিন্দম দা আমি এই কারণে বলছি যে একটা কেস শুনেছিলাম, সেটা একজন প্রাক্তন সহকর্মীর থেকে, যে তারই এক সহকর্মী বেনারসের লোক, এবং সে হায়দ্রাবাদে থাকে। লকডাউনের জন্য সে সবাই ওয়ার্ক ফ্রম হোম, সে বেনারসে চলে গেছে, এবং তারা একদম একটা পুরনো জয়েন্ট পরিবারে থাকে, 22টা মেম্বার। এবার 22 জন মেম্বারের মধ্যে 22 জনেরই কোভিড হয়েছিল। মানে আমার যে সহকর্মী সে বলছিল, চিন্তা করে এটা কি মারাত্মক ডেঞ্জারাস, একটা 22 জনের যৌথ পরিবারে যদি 22 জনেরই কোভিড হয়, বা তখন সেটা কি মারাত্মক অবস্থা হয়। এবার আমার কথা হলো, যেটা আপনি বলছেন যে মোটামুটি যদি 2 সপ্তাহ আইসোলেশন, মানে এটা তো ধরুন একবারে মেডিকেল টার্মসে, এবং সেই পার্টিকুলার রুগীটাকে না পরীক্ষা করে সেটা বলা যাবে না, এবং সেটাতেও আমরা ডেফিনেটিভ ভাবে কিছু বলতে পারছি না যে 5 দিন পরেও মানে সংক্রমণের চান্সটা কমতে থাকে, এটা বলতে পারছি। কিন্তু এটুকুই বলা যাবে, হ্যাঁ, অনেকটাই কমে অন্তত যায়। অন্তত 10 দিন থেকে 14 দিন একটা আইসোলেশনে থাকাটা মঙ্গলজনক, এইটুকু তো অন্তত আমার মনে হয় আমাদের জানা মানে থাকলে ভালো। হ্যাঁ, হ্যাঁ সেটার কারণ আছে। সেটার কারণটা হচ্ছে এই জন্য নয় যে 14 দিনটা মানুষের সংক্রমণ থাকে বলে যে তাকে আটকানো হচ্ছে তা নয়, কিন্তু সেটা হচ্ছে একজন মানুষের তো নানা রকমের অসুখ বেরোতে পারে, নানা রকমের অসুস্থতা হতে পারে, সেই জন্য তাকে ওই সময়টার জন্য তাকে আইসোলেট করে রাখা হয়, যাতে সেই আইসোলেশন টাইমটার মধ্যে তার কি কি শারীরিক অসুস্থতা হচ্ছে, কি ধরনের শরীর খারাপ হচ্ছে, সেগুলো যাতে একটা একটা জায়গায় তিনি থাকতে পারেন। 14 দিন বা যতদিন না পর্যন্ত শরীর থেকে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস নির্মূল হয়ে গেল, অন্তত আমাদের পরীক্ষা অনুযায়ী অনেকটাই কমে গেল, ততদিন পর্যন্ত কিন্তু সেই মানুষটা সংক্রামক। হুম ডেফিনিটলি। এখানে সংক্রমণ ক্ষমতা বলতে যেটা বলা হয় সেটা হচ্ছে একজন মানুষের সংস্পর্শে আরেকজন মানুষ এলে তার কোভিড হওয়ার সম্ভাবনাটা কতটা। হুম এটা প্রথম 3 দিনে অনেক বেশি, হুম কিন্তু 5 দিন পর থেকে সেই সম্ভাবনাটা ক্রমশ আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু একেবারে নির্মূল হয়ে যায় না। হুম যিনি বা কোভিডে মারা গেছেন তার মৃতদেহ তো সংক্রামক। তার মৃতদেহ সংক্রামক, কারণ এটা মনে রাখতে হবে, তুমি যদি কোভিড হয়ে মারা যান তার মানে কিন্তু তার শরীরে তখনও কোভিড ভাইরাস রয়েছে, ভাইরাসটা রয়ে গেছে। হ্যাঁ। তাই না? কাজে সেই ভাইরাসটা সেই সময় তার যদি বডি ফ্লুইডের সংস্পর্শে কেউ আসে, বিশেষ করে ধরুন রেসপিরেটরি ফ্লুইড, বরং থুতু বা লালা বা কোনো রকম কিছু, সেখানে কিন্তু তখন বেশ কিছু পরিমাণে রয়েছে, করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে। একজন লোক সুস্থ হচ্ছেন তার একটা ব্যাপার, একজন লোকের অসুস্থতা বাড়ছে তার কিন্তু অন্য জিনিস। এই 14 দিনের কনসেপ্টটা এখান থেকে দেখতে হবে কিন্তু, যে কারণ করোনা ভাইরাসের তো অনেক রকমের পরিণতি হতে পারে, এটা অন্তত একটা 3 গ্রাফ রকমের মতো, পরিণতি হতে এরকম পারে। কোন একটা গ্রাফ হয়তো আছে, একটা একটা হ্যাঁ, পিকে পিকে যাচ্ছে নেমে যাচ্ছে। আপনি যে গ্রাফটার কথা বলছেন সেটা পপুলেশন এপিডেমিওলজিক্যাল গ্রাফ, সেটা হচ্ছে আচ্ছা এপিডেমিক কার্ভ। এটা কিন্তু আচ্ছা সেটার কথা আমি বলছি না। আচ্ছা। করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার পর মানুষের 3 রকমের জিনিস হতে পারে, কেমন? হয় তিনি মারা গেলেন, হয় তিনি সুস্থ হলেন, হয় তিনি অসুস্থ রইলেন। এখন এই মারা যাওয়াটা, সুস্থ হওয়াটা এবং অসুস্থ হওয়াটা প্রত্যেকটারই একটা 15 দিনের লিমিট রয়েছে।
যে ভদ্রলোক সুস্থ হয়ে গেলেন বা যে ভদ্রমহিলা সুস্থ হলেন, তার 15 দিনের মাথায় দেখা গেল যে করোনা ভাইরাসের পরিমাণ শরীরে কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এই পরিমাণটা জানা যাচ্ছে না, উপস্থিতি বা অনুপস্থিতি নিউক্লিক অ্যাসিড দেখে ঠিক করা হচ্ছে। কিন্তু যে সেটা যাই হোক, তার এভিডেন্সটা চলে গেল, কিন্তু সেটা তো একদিনে যায় না, কালক্রমে কমতে কমতে যায়। কিছু লোকের ক্ষেত্রে সেটা হয় না, করোনা ভাইরাস সাংঘাতিক রকম ভাবে বাড়তে থাকে, যার জন্য তার ক্লিনিক্যাল কোর্সটা অনেক সাংঘাতিক রকম হতে থাকে। তৃতীয়, করোনা ভাইরাসের কোর্স খুবই সাংঘাতিক হয়, এতটাই সাংঘাতিক যে পরে মানুষটি মারা যান। কাজে দুটো কেস আউট অফ 3টে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস কিন্তু শরীরের মধ্যে দানা বাঁধে এবং গ্রো করতে থাকে। এই দু ধরনের লোক কিন্তু সংক্রামক। যে মানুষগুলোর 5 দিনের মাথায় অনেকটা সংক্রমণ হয়ে তারপর আস্তে আস্তে সংক্রমণ ক্ষমতাটা কমে যাচ্ছে, সেই লোকগুলো সুস্থ হয়ে যাচ্ছেন, তাদের কাছাকাছি যারা থাকেন তারা হয়তো সেভাবে সংক্রান্ত হবেন না। এখন কথা হচ্ছে যে এইটা যে সময়কার কথায় বলা হচ্ছিল সেটা ছিল ভাইরাল স্ট্রেন B117। এখন যেগুলো চলছে মানে B16-17, তার কিন্তু স্ট্রেন ক্যারেক্টার। B16-17টা কি? যেটাকে আপনার বলেন এই যে 117 যে স্ট্রেনটা, তার ক্ষেত্রে অভিষেক যেটা বলছিল সেই জিনিসটা দেখা যাচ্ছিল, কিন্তু এটা 16-17 B স্ট্রেনের ক্ষেত্রেও তাই হচ্ছে কিনা আমরা জানি না। সেটা আন্দাজ করার চেষ্টা হচ্ছে, সেটা নাও হতে পারে। কেমন? আচ্ছা, হ্যাঁ, এই কথাটা ঠিক যে 5 দিনের মাথায় কমে যায়। জয়দীপ প্রশ্ন করছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে মানে এটা আমি ফিল করছি বলে জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। আমার কোথাও মনে হচ্ছে যে আফটার কোভিড মানে পোস্ট কোভিড আমার কথা বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে বা আমার জিভে একটা জড়তা ফিল করছি। এটা কি সাইকোলজিক্যাল নাকি এটা হতে পারে এরকম কিছু? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তার কারণ আমরা যখন কথা বলি তখন আমরা কিন্তু শ্বাস নিই না, আমরা শ্বাস ছাড়ি। শ্বাস নেওয়ার সময় আপনি কথা বলতে পারবেন না। এবার যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে আপনার কিন্তু রেসপিরেটরি প্যাসেজ গুলো ন্যারো হতে থাকে। কেমন? এবার এই জন্য দেখবেন যে যাদের শ্বাস কষ্ট হয় সেই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কথা বলবার সময় তাদের শেষের দিকে তারা কষ্টটা উপলব্ধি করতে থাকে, হাঁপাতে থাকে, এরকম হতে থাকে। তো এখন ধরুন আপনার যদি কোভিড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনার কোনো একটা পয়েন্টে রেসপিরেটরি এপিথেলিয়ামের মধ্যে একটা ইনফ্লামেশন ছিল, সেই ইনফ্লামেশনটা সাবসাইড করতে কিছু তো সময় লাগে। কাজে আপনার যদি মনে হয় যে আপনি যথেষ্ট পরিমাণে হাওয়া বের করতে পারছেন না, হাওয়াটা দমকে আটকে থাকছে, সেটা কিন্তু সবটাই যে আপনার সাইকোলজিক্যাল এটা মনে করার কোনো কারণ নেই। অ্যাংজাইটির জন্য কিছুটা ডেফিনেটলি হতে পারে, তবে এটার একটা ফিজিক্যাল বেসিস থাকা খুবই স্বাভাবিক। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরের তবে অরিন্দম দা আরেকটা একটা কথা যেটা কোভিড রিলেটেড নয়, সেটা হলো অ্যাংজাইটির জন্য কি স্ট্যামারিং প্রবলেম হতে পারে? অ্যাংজাইটির জন্যই স্ট্যামারিং প্রবলেম হয়। যাদের স্ট্যামারিং প্রবলেমটা হয় বেসিক্যালি অ্যাংজাইটির জন্যই হয়। হ্যাঁ, আমার কিন্তু এটা ছোটবেলা থেকে আছে আর কি। এরপরে যে প্রশ্ন ছিল ডক্টর বোস, সেখানে আমরা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা জাস্ট দেখে নিচ্ছি, মানে ভুলে গেছি। সেটা হয়েছে যে অ্যাসিম্পটোম্যাটিক কোভিড পেশেন্ট যদি ভ্যাকসিন নিয়ে ফেলে তাহলে কি হবে? কিচ্ছু হবে না, নিয়ে তো উচিত। কারণ ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে কোভিড হলে কোভিড হয়েছে। কেমন? এবার কোভিড জনিত যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি কিন্তু আপনার চিরকাল থাকবে না শরীরে। কোভিড জনিত অ্যান্টিবডি কিছু স্টাডি অনুযায়ী এতটাই কম থাকে যে অনেক ক্ষেত্রে দেখা যায় মাস 3 মতো থাকা, তাই বেশি থাকে না। আচ্ছা। এবং খুব বেশি হলে 8 মাস। অর্থাৎ কোভিড হওয়ার পর কোভিডের যে অ্যান্টিবডি এবং অ্যান্টিবডির যে স্থায়িত্ব তা কিন্তু বেশি দিন নয়। আচ্ছা। কেমন? 8 মাস 10 মাস, তার বেশি নয়, মানে লাইফ লং হবে না কিন্তু জিনিসটা, যে কারণে ভ্যাকসিন দেওয়া হয়।
আমি যে ভ্যাকসিনটা নিয়েছি আমি তার ছবিটা দেখাচ্ছি। এইটা সরি দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে হয়তো ভ্যাকসিন কার্ডটা। আমাকে ১ম এ একটা mRNA ভ্যাকসিন দিয়েছে। এই যে এখানে লেখা আছে। হ্যাঁ? তো অর্থাৎ এই mRNA টা যার কোভিড অলরেডি হয়েছে তার বডিতে আছে। কিন্তু সেটা ৩ মাসের বেশি না তার না না, longevity নয়। mRNA নয়। mRNA তো ধরুন কোভিডের আম, কি বলবো, কোভিডের জীবাণুর একটা অংশ মনে করুন। আচ্ছা, কিন্তু শরীর যেটা করে সেটা হচ্ছে সেই জীবাণুর বিরুদ্ধে শরীর যে প্রতিরোধ ক্ষমতামূলক যে ধরনের জিনিসগুলোকে তৈরি করে, অ্যান্টিবডি। সেটা 3 ধরনের জিনিস তৈরি করে, সেগুলো অ্যান্টিবডি। হুম, তাছাড়াও টি সেল এক ধরনের মেমোরি সেল তৈরি করে, বি হুম, সেল বলে এক ধরনের মেমোরি সেল তৈরি করে। এইবার কথা হচ্ছে যে সেইগুলো শরীরে কতদিন ধরে থাকে। এখন কেউ দেখেছে যে 3 মাস, কেউ বলে 8 মাস, কেউ বলে 10 মাস। অর্থাৎ এটা যে অনেক দিন ধরে রয়েছে তার কোনো মানে নেই, যার জন্য রিইনফেকশন হতে থাকে মানুষের। আচ্ছা, এখন এখন তো 1 বছর মতো হয়েছে সবে কোভিড এর ১.৫ সংক্রমণের বছর। বিশ্বব্যাপী সংক্রমণ 1.5 বছর মতো হয়েছে। হ্যাঁ, বাবা তো অরিন্দম দা, এখন তো বোঝা যাবে না। আপনি 1 বছর হয়েছে বলছেন, মানে মানে কোথায় একটা ভয় দেখিয়ে দিচ্ছেন যে এটা আরো কয়েক বছর চলবে, মানে ক্ষণিকের অতিথি নয়। না, ক্ষণিকাতে তো সত্যি হয়তো নয়, আমরা ঠিক জানি না তো এখনো। তো আহ, এবার যে এই যে যে কথাটা যাচ্ছিলাম অ্যা সেটাতে ফিরে হ্যাঁ। ফিরে আসি। হুম, হুম, সেটা হচ্ছে যে এসিমটোমেটিক কোভিড। হুম, হুম, এবার এসিমটোমেটিক কোভিড হয়ে যাওয়ার পরেও ভ্যাকসিন নেওয়া দরকার আছে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ দরকার আছে। তার কারণ হচ্ছে যে ভ্যাকসিন হচ্ছে এমন একটা জিনিস, অবশ্যই এসিমটোমেটিক কোভিড হওয়ার পরে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নেওয়া দরকার নেই। হুম, 3 মাস অপেক্ষা করা হোক, 3 মাস অপেক্ষার পরে ভ্যাকসিনটা নেওয়া যাক। আচ্ছা, খুব বেশি হলে 6 মাস, কিন্তু তার বেশি নিয়ে খুব একটা লাভ নেই। মানে তার অর্থাৎ ভ্যাকসিন নিতে হলে 3 থেকে 6 মাস হুম, বা অন্তত 8 মাসের মধ্যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত, কারণ অ্যান্টিবডি টাইটারটা কিন্তু কমতে থাকে তখন। ফলে মানুষের আরেকবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য কোভিডের এসিমটোম্যাটিক হোক সিমটোম্যাটিক হোক, কোভিড থেকে রিকভারির পরেও কিন্তু ভ্যাকসিন নিতে হবে। আচ্ছা। এবার আচ্ছা, প্রশ্ন হচ্ছে তাহলে একটা প্রশ্ন তাহলে করে নিই। যারা কোভিড থেকে সেরে উঠেছে, প্রথম ভ্যাকসিনের পরে, মানে প্রথম ভ্যাকসিন হুম হুম, নিয়েছে তারপরে কোভিড হয়েছে, এরকম কিন্তু প্রচুর সংখ্যা আর কি আমার পরিচিত আছে। মানে হ্যাঁ আপনি যেহেতু এটা যোশিতাদি খুব রিলেটেড কোয়েশ্চেন বলে জাস্ট করছি, সেটা হলো তারা সেকেন্ড ভ্যাকসিনটা কতদিন পরে নেবে? ঠিক আছে, এটা একই গল্প। মানে আম, প্রথম ডোজ হয়েছে, তারপর ব্রেক থ্রু ইনফেকশন হয়েছে। প্রথম ডোজটা খুব বেশি হলে 50% মতো প্রোটেকশন হয়, তার মধ্যে ধরো ইনফেকশন হয়ে গেছে, এবার ইনফেকশন থেকে সেরে উঠেছে, সেরে ওঠা 3 মাস পরে সে সেকেন্ড ডোজটা নিতে পারে। সেরে আচ্ছা, 3 ওঠা মাস, 3 মাস পরে। 3 মাস পরে। সেটা আচ্ছা, আচ্ছা, 3 মাস পরে। ৩ ঠিক আচ্ছা, আছে, থ্যাংক এবার ইউ। আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে একটা খুব বিচ্ছিরি অবস্থা চলছে। ঘরে, ঘরে। সোমা আছো? হ্যাঁ আছি। আচ্ছা, সময়টা খুব ভালো বলতে পারবে কারণ অক্সিজেন কনসেনট্রেটর এখন মানে কিনে রাখছে লোকজন ঘরে, ঘরে এবং ও একটা এমন একটা কাজের সঙ্গে জড়িত যেখানে অক্সিজেন কনসেনট্রেটর একটু নিয়ে জোরে কেনাবেচা বললে, হয়। হ্যাঁ, একটু জোরে। যেখানে শুনতে পাচ্ছি। যেখানে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে কেনাবেচাটা হয়। এমন এক আচ্ছা, তো ও দেখতে পাচ্ছে যে শয়ে, শয়ে অক্সিজেন কনসেনট্রেটর এরকম মানে প্রায় কয়েকশো করে অক্সিজেন কনসেনট্রেটর বিদেশ থেকে আমদানি করা হচ্ছে এবং বিভিন্ন লোক এগুলো অর্ডার করছে, তারা কিনছে। তো এইটা অক্সিজেন কনসেনট্রেটর কিনে রাখার কি উপযোগিতা? কোনো উপযোগিতা নেই। কারণ এটা তো মানে আহ, আপনি তো জানবেন নিশ্চয়ই, আমি টুক করে একটা কথা বলে পৃথিবীর নিই ডাক্তারবাবু। সেটা হচ্ছে কিছুদিন আগে ডক্টর ঘোষ এসেছিলেন এখানে, যিনি একজন কার্ডিওলজিস্ট। উনি বলেছিলেন যে কোভিড এর এতে মানে হার্টের রোগ সমস্যা থাকলে তাকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হবে, যেটা একমাত্র সেন্ট্রালাইজ অক্সিজেন যাদের রিপোজিটরি আছে বড় বড় হসপিটালগুলোতে সেখানেই সম্ভব।
oxygen concentrator is a low flow nasal cannula system, same as oxygen cylinder বাড়িতে যেগুলো থাকে। হ্যাঁ, এবার আপনি বলুন। এবার উনি একদম ঠিক কথাটা বলেছেন, মানে একদম রাইট অন দ্য মানি। মানে অক্সিজেন কনসেন্ট্রেটর যদি ব্যক্তিগতভাবে লোকে কিনে নিজের বাড়িতে হোর্ডিং করে, তাহলে দেখবেন হাসপাতালে বা যেখানে এগুলোর সত্যিকারের প্রয়োজনীয়তা উপযোগিতা বহু লোকের উপকার হতে পারে, সেখানে কিন্তু তাদের প্রাপ্যতাটা কমে যাচ্ছে। তারা তো পাচ্ছে না, কিছু লোক তো পায়, কিছু লোক পাবে না। এখন এবার একটা জিনিস আপনি কিনে রাখলেন, সমস্ত লোকের কি কোভিড হলেই সঙ্গে সঙ্গে অক্সিজেন লাগবে? তা তো নয়। কোভিড হওয়ার পর, কোভিড সংক্রমণের পরে লোকের যদি দেখা যায় যে অক্সিজেন কমে গেল বা অক্সিজেন ক্যারিং ক্ষমতা কমে গেল, স্যাচুরেশন কমে গেল, তখন তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজনটা পড়ে। তা না হলে কিন্তু যে কোনো লোকেরই সঙ্গে সঙ্গে অক্সিজেন নিতে হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। কাজেই একটা কনসেন্ট্রেটরকে যদি আপনি কিনে রাখেন, তাহলে আরেকজন লোক, যে মানুষটার হয়তো কনসেন্ট্রেটরটা সত্যিই দরকার, সে কিন্তু পাচ্ছে না। এবং এগুলো উচিত একটা হাসপাতাল বা একটা প্রতিষ্ঠান যেখানে অক্সিজেন ছাড়াও অন্যান্য ভাবে সুষ্ঠুভাবে চিকিৎসাটা করা যায় সেখানে রাখা। বাড়িতে অক্সিজেন সিলিন্ডার কিনে আনতে পারেন চিকিৎসকের তত্ত্বাবধানে বা নার্সের তত্ত্বাবধানে, নিজেরা দেখে অ্যাকর্ডিংলি ফ্লো ব্যবস্থা করে করতে পারেন। কিন্তু তা না হলে যে কোনো লোকের কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেটর বাড়িতে জমিয়ে রেখে বা হোর্ডিং করার কোনো যৌক্তিকতা নেই। এগুলো তো একটা মেডিকেল ডিভাইস, যেখানে মানায় সেখানে রাখাই ভালো নাকি? মানে এটা নিয়ে একটা খুব বিরাট ব্যবসা চলছে, সেই জন্য ব্যবসাটা সম্পূর্ণ অন্যায় এবং অমানবিক ব্যবসা। এরকম ধরনের ব্যবসা ছাড়া তো কোনো কারণ নেই। হ্যাঁ, আচ্ছা, জয়দীপ কি চলে গেছো? জয়দীপ মিউট করা। আছি মিউট করা। এই জয়দীপ, তোমার প্রশ্ন বলো। হাসছে। আমার প্রশ্ন বলতে দেখুন না, বেসিক্যালি এই কদিনে কিছু কিছু জিনিস তো মাথার মধ্যে ঘুরছে। জয়দীপ একটা স্পেশাল কেস আমাদের, এই কারণে বলছি, কারণ তোমার ইমিউনো কম্প্রোমাইজ অবস্থাটা অনেক বেশি পজিটিভ হওয়ার জন্য, এইচআইভি, হ্যাঁ, তার সঙ্গে আবার কোভিড, কাজে এটা খুব একটা ভয়ের ব্যাপার ছিল। তুমি যখন বললে যে তোমার এইচআইভি কোভিড হয়েছে, হ্যাঁ, বেসিক্যালি সেটা ডক্টররা ভয় পেয়েছিলেন, আমি ভয় পাইনি। তার কারণ আমার CD4 কাউন্ট যথেষ্ট বেশি ছিল এবং ভাইরাল লোডও যথেষ্ট কম ছিল, মানে আমি জাস্ট লাস্ট 6 মাসের রিপোর্ট অনুযায়ী। সেটা একটা বিষয়। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আমার নিউমোনিয়া ধরা পড়াতে একটু ডক্টর ভয় পেয়েছিলেন এবং সেগুলো একটা সমস্যার জায়গা তৈরি হয়েছিল এবং হঠাৎ করে ব্যাপারটা হওয়াতে। এছাড়া আমি নিজে খুব একটা ভাবিনি বা ভেঙে পড়িনি বা ভাবিওনি বিষয়টা নিয়ে খুব একটা কিছু, কারণ আমার মনে হয়েছিল যে এই সমস্ত ক্ষেত্রে পুরোপুরি ডক্টরস পেশেন্ট হয়ে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। মানে যা ডাক্তারবাবু বলবেন একেবারে চোখ কান বুঝে সেটা করো, মানে পরে জিজ্ঞেস করো যে কেন কি বৃত্তান্ত, সেগুলো পরে। আলটিমেটলি নিজেকে সুস্থ করার জন্য ডক্টরস পেশেন্ট হয়ে যাও। তো আমি এটা সবসময় মনে করি এবং এক্ষেত্রে আমি তাই করেছি, যার ফলে ওই জায়গাটা নিয়ে আমার কখনো, মানে আমার নিজের, মানে আমি জানি না বহু লোকজন ভাবছেন বা ভাবেন যে ইমিউনো কম্প্রোমাইজড হওয়ার জন্য হয়তো, কিন্তু এটা কোথাও তো সত্যি কথা, আমার দুটো ভ্যাকসিনেশন হয়ে গিয়েছিল, ভ্যাকসিনেশন দুটো ডোজই কমপ্লিট হয়ে গিয়েছিল, সুতরাং আমার সেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল না, আমার নিজের দিক থেকে ছিল না। আর বাকি যে মানে সাইনাল সিমটম যেগুলো আমার তৈরি হচ্ছিল, সেগুলো না আমার যে কোনো ভাইরাল ইনফেকশন হলে আমার বিভিন্ন সময় হয়, মানে আমার জ্বর হলে বেশ হঠাৎ হঠাৎ জ্বর উঠে যায়, তার সঙ্গে কাশি থাকে। এবারে অ্যাডেড যেটা হয়েছিল তার সঙ্গে লুজ মোশন, মানে সবগুলো পরপর ছিল, আর আলাদা করে কিছু সেভাবে আমি বুঝিনি বা ভাবিনি। সব থেকে বড় কথা, যা যা আমাকে ব্লাড টেস্ট বা HRCT যা যা করতে বলা হয়েছে আমি করিয়ে গেছি, আর করিয়ে ডক্টরকে রিপোর্ট করেছি, ডক্টর প্রেসক্রাইব করেছেন, আমি ওষুধ খেয়ে গেছি। এই মানে অন্তত এই 20-21 দিন আমি সেভাবে চলেছি। তোমার কি কোভিড পজিটিভ ভ্যাকসিনেশনের পরে হয়েছে, মানে সেকেন্ড ভ্যাকসিনেশনের পরে? আমার ফেব্রুয়ারিতে ভ্যাকসিনেশন হয়ে গিয়েছিল, দুটো ডোজ কমপ্লিট হয়ে গেছে ফেব্রুয়ারিতে আমার। তোমার দুটো ডোজের মধ্যে তোমার দুটো ডোজের মধ্যে ডিউরেশন কত ছিল? 28 days?
ও তো কোভিশিল্ড নিয়েছে। না, এখানে কোভিশিল্ড এখন কিন্তু 84 ডেজ করে হয়ে গেছে, 42 হ্যাঁ, থেকে এটা 84 কেন করে। ডাক্তার বাবু? এই যে হ্যাঁ, আগে আচ্ছা, 28 দিনের ডিসটেন্স ছিল, এখন হ্যাঁ, কেন আমি এটা 84 ডেজ? জিজ্ঞেস করি। আচ্ছা, আমাদেরকে 28 দিন বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছিল 56 ডেজ, মানে 28 থেকে 56 ডের ভেতরে নিতে। আমি বোধহয় খুব সম্ভবত, আমার যতদূর মনে আছে 36 বা 33 ডেজ এর পরে নিয়েছিলাম, কেন ওই আচ্ছা। সময় আমার মা চলে যাওয়াতে আমি ব্যস্ত ছিলাম। ওইটা একটা আমার হেডেক ছিল আর কি, যার ফলে আমার সেকেন্ড ডোজটা নিতে দেরি হয়েছিল। আচ্ছা। সুতরাং এখানে কিন্তু তখন ওরকম কোনো মানে আমি যেহেতু নিজে হেলথ ডিপার্টমেন্টে আছি, এখানে সেই মুহূর্তে এরকম কোনো সার্কুলার ছিল না যে 28 ডের মাথাতেই নিতে হবে, 28 থেকে 56 ডের ভেতরে নিতে হবে বলা হয়। ভেতরে। এখন কেন এটা হ্যাঁ, বাড়িয়ে 84 ডেজ করা হ্যাঁ, হলো না, ডাক্তার বাবু? অরিন্দম দা, আমার জাস্ট এর মধ্যে একটা আছে, সেটা হলো আমার বাবা মা নিল মার্চের 6 তারিখ, তখন ওরা বলে দিল 29th যেতে আসবেন। তারপরে এটা বেরোলো 42, এবার এখনো হয়েছে 84। এবার ব্যাপার হলো এটা নিয়ে কিন্তু লোকজনের কাছে যেটা খুব ক্লিয়ার একটা হচ্ছে, মানে দুটো পক্ষ আছে। একটা পক্ষ বলছে যে না, এটা কারণ এটা তো গবেষণারত, কাজে এটা চেঞ্জ হতেই পারে। আর আরেকটা পক্ষ বলছে এটা ভ্যাকসিনেশনের যেহেতু একটা লিমিটেশন আছে, সেজন্য এটাকে বাড়ানো হচ্ছে। ভ্যাকসিনের লিমিট আছে, মানে ভ্যাকসিন বেশি ভ্যাকসিন নেই। কম আছে বেসিক্যালি। হ্যাঁ, ভ্যাকসিন অনেক কম এসেছে, সেই জন্য এটা বারবার এবার ডাক্তারবাবু বলুন। এটা আমি যদি বলেন একটু। ডাক্তারবাবু বলুন। আসলে এটা যে কোভিশিল্ড বলে যেটা আমাদের দেশে, আমি কোভ্যাক্সিন সম্বন্ধে আমি জানি না খুব একটা কিছু, কারণ এটা নিয়ে আমরা কেউ কিছু জানি না, যে এর কোনো ক্লিনিক্যাল প্রপারলি পরীক্ষা হয়েছে কিনা, কি হয়েছে আমরা জানি না। কোভিশিল্ডটা নিয়ে কিছুটা বলা যেতে পারে, যেটা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। আর ভারতে আমি যতদূর জানি ফাইজার দেওয়া হয় না, মানে ফাইজারের যে ভ্যাকসিন সেটা দেওয়া হয় না। কাজেই অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, যেটার ভারতে কোভিশিল্ড নামে বিক্রি করা হয়, বা বিক্রি না, কি বলে আপনার, দেওয়া হয়, চলে, সেই ভ্যাকসিনটার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ম্যান্ডেট অনুযায়ী 8 থেকে 12 সপ্তাহের গ্যাপ রাখা উচিত প্রথম এবং দ্বিতীয় ডোজের পরে। এইবার যখন এরকম ধরনের আর এই জিনিসগুলোর আসলে পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখা গেল যে সমস্ত লোকেদের 12 সপ্তাহের পরে সেকেন্ড ডোজ নিয়েছে অ্যাক্সিডেন্টালি, এটা ভারতের ডাটা নয় কিন্তু, এটা ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশের ডাটা, ইংল্যান্ডের ডাটা, ইউরোপের ডাটা, সেখানে দেখা গেল যে তাদের ক্ষেত্রে কিন্তু ইন জেনারেল অ্যান্টিবডি টাইটার এর পরিমাণটা বেশি এবং সেই অনুযায়ী তাদের প্রোটেকশনটাও বেশি। তো এইখান থেকে পরপর কতগুলো পরীক্ষা থেকে দেখা গেল যে ভাইরাসের এই ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা যদি 8 সপ্তাহের পরে আরেকটু দেরি করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আখেরে লাভ হচ্ছে বেশি। সেই জন্য 8 থেকে 12 সপ্তাহ, 12 সপ্তাহ পর অব্দি হলেও খুব একটা অসুবিধা নেই, এই কথাটা বলা হচ্ছিল। এখন ভারতে কি হচ্ছে সেটা আমাদের এই পৃথিবীতে ভারতবাসী বাদ দিয়ে আর কারোর পক্ষে জানা সম্ভব নয়, যে কেন এরা, কিসের ভিত্তিতে, কিভাবে এরা দিনক্ষণ স্থির করেন। সেটা আমার মনে হয় আপনারা আপনাদের পলিটিক্যাল লিডারদের জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবেন। আপনাদের চিকিৎসকরাও জানেন বলে আমার মনে হয় না। মানে ইন্টারন্যাশনালি যা রেকগনাইজড নিয়ম কানুন, তাতে সাধারণত লোকে WHO এর ম্যান্ডেটটা মেনে নেয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে WHO এর স্টিপুলেশন হচ্ছে 8 to 12 weeks after the first dose, unless 8 to 12 weeks। এখন সেটা যদি না হয়, তাহলে কেন হচ্ছে না হচ্ছে সেটা তো ভারতের নেতৃবৃন্দরই ঠিক করার কথা। সেটা সাপ্লাই চেইনে প্রবলেম আছে। আমার হতে পারে, সাপ্লাই চেইন প্রবলেম আছে, বলা যাবে। আমাকে যে স্লিপটা দেওয়া হয়েছে তাতে 84 ডেজ লেখা রয়েছে, কালকে যেটা দিলাম, হ্যাঁ, সেকেন্ড ভ্যাকসিনেশন 84 ডেজ। আর 84 আরেকটা তথ্য একটু 12 সূত্র দিয়ে, সপ্তাহ। যেটা জয়দীপও বললো এবং যোশিতা দিও বললো, ভ্যাকসিনেশন বিক্রি হচ্ছে না, ভুল কথা। প্রাইভেট স্তরে কিন্তু বহু মানুষ ভ্যাকসিন কিনে তবে দিয়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আমারটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? আমি একটা এখানে জাস্ট বলবো, আমি যে সময় নিয়েছি সেই সময় কিন্তু প্রাইভেটলি
প্রাইভেটে ভ্যাকসিনেশন চলছিল না, আমি একদম প্রথম দিকে যেহেতু স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছিল সেই সময় কোন রকম ভাবে প্রাইভেটে বিক্রি চলছিল না। ছিল না, হ্যাঁ। সেটা মার্চ বা এপ্রিলের পর থেকে চালু হয়েছে। ওটা আবার মার্চ থেকে ফেব্রুয়ারি, চালু হয়েছে। হ্যাঁ মার্চ আমরা থেকে চালু হয়েছে। একদম ভোটের আগে মানে ভোটের ইলেকশন ডিউটির পর আর কি ওটা চালু করা হয়েছে। তারা যারা যারা ইলেকশন ডিউটিতেও গেছেন মানে সেই সময় যত শুরু হয়েছিল তারা প্রত্যেকেই ফ্রিতে, এবং তখন পর্যন্ত কোনো বিক্রির ব্যবস্থা ছিল না। এখন যেমন প্রাইভেটে মানে টাকা দিয়ে কিনতে পাওয়া যাচ্ছে, বা অনেকদিন আগেই সেটা শুরু হয়েছিল। সেটা মার্চেও না, এটা এপ্রিল থেকে শুরু, এপ্রিল না, বা মার্চ। কিন্তু জয়দীপ মার্চেও কিন্তু প্রাইভেটলি দিয়েছে, কিন্তু আমার পরিচিত বহু লোকই দিয়েছে, এবং হতে সেটা পারে। সেটা তারা দিয়েছে বেশিরভাগই তখন একটা কনসেপ্ট চালু হয়েছিল যে সরকারিটা বোধহয় অত ভালো হবে না, প্রাইভেটটা ভালো হবে, এই আর কি, আচ্ছা, এরকম বহু লোক। আমি আমারটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে প্রথম দেখতে পাচ্ছেন আপনারা? প্রথম হ্যাঁ। ভ্যাকসিনটার ডেট ছিল কত? 7ই মে প্রথম ডোজটা, আর পরেরটা হচ্ছে 8ই জুন। 8ই জুন আমি যাব। 4 সপ্তাহ। কিন্তু আপনারটা হচ্ছে ফাইজারের। আমার ফাইজার বায়োএনটেক। হ্যাঁ, ফাইজার বায়োএনটেক, সেটা হ্যাঁ হচ্ছে 4 উইকস। হ্যাঁ, 4 উইকস এর থেকে 2 দিন বেশি করেছে, কারণ ওই শনি হ্যাঁ, রোববার ও পড়ে যায় একদম ইত্যাদি। ওটা কিছু না, এইটা 31 ডেজ প্রায়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আচ্ছা, সোমার কোনো প্রশ্ন আছে? সোমা, হ্যাঁ আছি। হ্যাঁ বলো, তোমার কোনো প্রশ্ন আছে? ওরা কিন্তু ভ্যাকসিন নেয়নি এখনো, না কারণ আমি ভ্যাকসিন এখনো পায়নি। না আমি এখনো নিয়ে মানে সুযোগ পাইনি নেওয়ার। এখন তো ভ্যাকসিন বলছে যে আসছে। তো এখন মানে আজ আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক তাদের দেওয়া হচ্ছে। তো এরপরে গতকাল নাকি নিউজে মানে দেখিয়েছে যে যারা 60 বছরের ঊর্ধ্বে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনটা দেওয়া হবে, এবং তারপরে বাকি যারা পায়নি তাদের দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, জয়দীপ তোমার কোনো প্রশ্ন আছে? আর আমার আর আপাতত কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, না, তবে হ্যাঁ, সোমা রায়কে আমি একটা তথ্য দিতে পারি, সেটা হলো প্রত্যেকটা ক্লিনিকে কিন্তু আপনার ফার্স্ট ডোজটা আপনি এখন গেলে পাবেন না, সেকেন্ড ডোজটা চালু রয়েছে। এবং মানে 45+ ফার্স্ট ডোজটা আপাতত বন্ধ, কিন্তু 45+ যারা ফার্স্ট ডোজ নিয়েছে সেই সেকেন্ড ডোজ কিন্তু প্রত্যেকটা মিউনিসিপ্যাল ক্লিনিকে এখনো পাওয়া যাচ্ছে। ফার্স্ট এবং ডোজ তো নেয়নি, পায়নি। হ্যাঁ, ফার্স্ট ডোজ নেয়। আরেকটা বলি, আমি কোভিড ভলেন্টিয়ার হিসেবে আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি গত 1 বছর, সেখান থেকে আমি পেয়েছি এটা SSKM এ। সেই জন্য আপনার যদি এরকম কোনো থাকে যে আপনাকে বাইরে বেরিয়ে এখন কাজ করতে হচ্ছে, মানে আপনার এমন প্রফেশন আপনাকে বাইরে বেরোতেই হবে, আপনি কোভিড ভলেন্টিয়ার্স কি কোভিড ভলেন্টিয়ার্স নয় সেটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি যদি আপনার কর্তৃপক্ষ থেকে একটা চিঠি করেন তাহলে আমি কিন্তু হয়তো একবার চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, এটা ভালো খবর জানা রইল। আর ডক্টর বোস, আপনার বোধহয় অনেক সময় হয়ে গেছে, তাই না? অনেক রাত হ্যালো, হ্যাঁ, হয়ে আমার গেছে, এখন প্রায় 10টা বাজে, প্রায় 10টা রাত বাজে 10টা বাজে। রাত্রির। তার হুম। মধ্যে আবার আজকে রবিবার। অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর বোস আপনাকে। এবং জয়দীপ একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে, মানে পোস্ট কোভিড কি হতে পারে। কোভিড এর মানে কোভিড সফর করে সেরে এসে বলছে কথা। নিশ্চয়ই, আর সোমা খুব ভালো। হচ্ছে, Congratulations. এবং সোমা এমন একজন যে ভ্যাকসিন পেলই না জাঁতা কলে। আর অর্জুন না, একটা না, ভ্যাকসিন, একটা ডোজ নেওয়ার অর্জুন পরে। একটা পেয়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ, 0, মানে 1, সব রকম 2 সব সব রকম। রকমই আছে। এই আর তাহলে আর আর জয়দীপ হচ্ছে ভ্যাকসিন নেবার পরেও অসুস্থ হয়েছিল। হ্যাঁ, আর হ্যাঁ। আমি আধা ভ্যাকসিন নিয়ে এখনো অসুস্থ হইনি, এবং আপনি জোড়া ভ্যাকসিন নিয়েও অসুস্থ হননি। তাহলে হ্যাঁ, তাহলে অসংখ্য ধন্যবাদ সকলকে। আর ডক্টর ধন্যবাদ। বোস, আমরা আবার পরে একটা আলোচনাতে তো আসবোই নিশ্চয়ই। অ্যাজ ইউজুয়াল। জয়দীপের সঙ্গে পরে আমার বোঝাপড়া আছে। আর সেখানে আছে অর্জুন, সেরে ওঠো হ্যাঁ, তাড়াতাড়ি, তাড়াতাড়ি হ্যাঁ। সেরে ওঠো, এবং সময় ভ্যাকসিন নিতে ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। Wave Collage is a complete video magazine compiled with shows based on various topics. These shows
aim to reach the vast audience in YouTube and Facebook. In these shows, the speakers have